আবারও একটু হেসে নিলেন প্রত্যুত ডাক্তার। তারপর বললেন, না, বেঁচে যাবে বুড়ি। মতি কিছু খরচ করতে প্রস্তুত আছে, বাকিটা হাসপাতাল থেকে ব্যবস্থা করে ওকে আমি খাড়া করে দেব। ওকে মরতে আমি দেব না। শেষের কথাটিতে প্রচ্ছন্ন তাচ্ছিল্যের ব্যঙ্গ রন রন করে বেজে উঠল। মনে হলো ডাক্তার তীর ছুঁড়লে। তীরটা তার মাথার খাটো করে ছাঁটা চুলগুলি স্পর্শ করে বেরিয়ে চলে গেল। তীরটার দাহ, তীরটা তার কপালে কি ব্রহ্ম তালুতে বিদ্ধ হওয়ার যন্ত্রণা থেকেও শত গুণে মর্মান্তিক। ঘাড় নেড়ে মশাই বললেন, আমাকে মারতে হবে না ডাক্তারবাবু, বুড়ি নিজেই মরবে। 3 মাস কি 6 মাস এর মধ্যেই ও যাবে। ওর অনেক ব্যাধি পোষা আছে, এই আঘাতের তারস্যে সেগুলি। প্রদ্যোৎবাবু চকিতে ঘাড় তুললেন। তারপর বাধা দিয়ে বললেন, পেনিসিলিন, স্টেপ্টোমাইসিন, এক্স-রে, এসবের যুগে ওভাবে নিদান হাঁকবেন না। এগুলো ঠিক নয়। জড়িবুটি, সর্দি, পিত্তি এসবের কাল থেকে অনেক দূরে এগিয়ে এসেছি আমরা। তাছাড়া এসব হলো ইনহিউম্যান, অমানসিক। এরপর জীবন মশাইকে আর কথা বলার অবকাশ না দিয়েই প্রদ্যোৎ ডাক্তার বললেন, আচ্ছা, নমস্কার, চলি, দেরি হয়ে যাচ্ছে হাসপাতালের। সঙ্গে সঙ্গে বাইসিলকে উঠে ভেতরের দিকে চালিয়ে নিলেন দ্বিচক্রযানখানিকে। কটু কথা বলে মানুষের কাছে চক্ষুলজ্জা এড়াবার জন্য মানুষ এমনি নাটকীয়ভাবেই হঠাৎ পিছন ফিরে চলে যায়। খানিকটা গিয়ে আবার নেমে বললেন, আসবেন একদিন, আমাদের ব্যবস্থা দেখলেই বুঝতে পারবেন সব। নতুন নতুন কেসের সব অদ্ভুত ট্রিটমেন্টের হিস্ট্রি পড়ে শোনাবো মেডিকেল জার্নাল থেকে। হাতুড়ে চিকিৎসা ছাড়া এককালে যখন চিকিৎসা ছিল না তখন যা করেছেন করেছেন, কিন্তু একালে বৈজ্ঞানিক ব্যবস্থা যখন হয়েছে, লোকে পাচ্ছে, তখন ওই হাতুড়ে চিকিৎসা ফলানো মারাত্মক অপরাধ। অন্য দেশ হলে শাস্তি হতো আপনার। কঠিন হয়ে উঠেছে তরুণ ডাক্তারটির মুখ। জীবন মহাশয় স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অপরাধী? অন্য দেশ হলে তার শাস্তি হতো? এত বড় কথা বলে গেল ওই ছোকরা ডাক্তার। জীবন ডাক্তার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কয়েকটি রোগী হাসপাতালে ঢুকবার সময় তাকে দেখে চমকে দাঁড়ালো, সবিস্ময়ে তাকিয়ে রইল। জীবনমশাই লক্ষ্য করলেন না, তিনি আত্মসংবরণ করছিলেন। এ তো তার পক্ষে নতুন নয়। দীর্ঘ জীবনে পাশ করা ডাক্তার এখানে অনেক এলো, অনেক গেল। জেলা থেকে বড় ডাক্তারও এসেছেন, কলকাতা থেকেও এসেছিলেন। মতভেদ হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এমনই অবজ্ঞাও তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে জীবন মশাই অভ্রান্ত। না, জীবন মশাই নয়, তিনি নয়, নারী জ্ঞান যোগ অভ্রান্ত। মনে পড়ছে, সব ঘটনাগুলি মনে পড়ছে। পিতামহ দীনবন্ধু দত্ত এই জ্ঞানযোগ পেয়েছিলেন এখানকার বৈদ্যকুল তিলক কৃষ্ণদাস সেন কবিরাজ মহাশয়ের কাছে। আবার তিনি চলতে শুরু করলেন। জীর্ণ আরোগ্য নিকেতনের দাওয়ায় তখন 10 রোগী এসে বসে আছে। এদের অধিকাংশই মুসলমান। আজ 3 পুরুষ ধরে দীনবন্ধু মশাইয়ের আমল থেকে মশাই বংশ পুরুষানুক্রমে চিকিৎসায় করে আসছেন। জীবন মশাই আজ বৃদ্ধ, আসক্তিহীন, উৎসাহহীন, কিন্তু তবু এরা তাকে ছাড়ে না। একমাত্র পুত্র মারা গিয়েছে। নতুন কালের চিকিৎসা বিজ্ঞান এসেছে তার বিপুল সমারোহ নিয়ে।
নিজে স্থবির হয়েছেন। সংসারে শান্তি নাই। জীবনমশাই মধ্যে মধ্যে ভাবেন একেবারেই ছেড়ে দেবেন, কিন্তু দেব দেব করেও দিতে পারেন না, দেওয়া হয় না। আজ তিনি ভাবলেন, না, আর না, আজই শেষ করবেন। আরোগ্য নিকেতনে আজ আর ওষুধই নাই। ও ব্যবস্থা ডাক্তার উঠিয়ে দিয়েছেন। আজকাল প্রেসক্রিপশন লিখে দেন। নবগ্রাম বিকে মেডিকেল স্টোর্স ওষুধ দেয়। 2-3 মাস অন্তর কিছু অর্থও দেয় কমিশন বাবদ। এখনো ওই ভাঙা আলমারি 3টের মাথায় ওষুধের হিসাবের খাতা স্তূপীকৃত হয়ে জমা হয়ে রয়েছে। খেরো মলাটগুলো আরশোলায় কেটেছে। ভেতরের পাতাগুলি পোকায় কেটে চালুনির মতো শত ছিদ্র করে তুলেছে, তবুও আছে। ডাক্তারের দুর্ভাগ্য, ওই নেই। অথবা কোনোদিন অগ্নিকাণ্ড হয়নি, জঞ্জাল হয়ে জমে আছে। ওগুলোর দিকে তাকিয়ে জীবন দত্ত হাসেন। ওর মধ্যে অন্তত 20-30 হাজার টাকা পাওনার হিসেব আছে। বেশি, আরও বেশি। 3 পুরুষের হিসেব ধরলে লক্ষ টাকা। তার আমলের তার নিজের পাওনা অন্তত ওই 20,000 টাকা। পিতামহ দীনবন্ধু দত্ত ওই নবগ্রামে রায়চৌধুরী বংশের আশ্রয়ে এসে পাঠশালা খুলেছিলেন। পাঠশালা করতেন, রায়চৌধুরীদের দেবোত্তরের খাতা লিখতেন, কিছু আদায়ও করতেন। ওই রায়চৌধুরীদের বাড়িতে চিকিৎসা করতে আসতেন কবিরাজ শিরোমণি কৃষ্ণদাস সেন। দীনবন্ধু দত্তকে তিনি শিষ্যত্বে গ্রহণ করেছিলেন। রায়চৌধুরী বংশের বড় তরফের কর্তার একমাত্র পুত্রের সান্নিপাতিক জ্বর বিকার হয়েছিল। জীবনের আশা কেউই করেনি। মা শয্যা পেতেছিলেন। বাপ স্থাণুর মতো বসে থাকতেন। তরুণী পত্নীর চোখের জলে গঙ্গা বাপ স্থাণুর মতো বসে থাকতেন। তরুণী পত্নীর চোখের জলে নদী গঙ্গা বয়ে যাচ্ছিল। আশা ছাড়েনি শুধু ওই কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। তিনি বলেছিলেন, একজন ধীর অক্লান্ত কর্মা লোক চাই, সেবা করবে। তাহলে আমি বলতে পারি, রোগের ভোগ দীর্ঘ হলেও রোগী উঠে বসবে। সেবা করতে এগিয়ে এসেছিলেন দীনবন্ধু দত্ত। দীর্ঘ 48 দিনের দিন জ্বর ত্যাগ হয়েছিল। কবিরাজ দীনবন্ধুকে বলেছিলেন, আজও তোমার ছুটি হলো না, অন্তত আরও 24 দিন তোমাকে সেবা করতে হবে। এই সময়টাতেই সেবা কঠিন। এখন স্নেহান্ধ আত্মীয় স্বজনেরা স্নেহাতি সহ্যে সেবার নামে রোগীর অনিষ্ট করবে। রোগীকে কথা বলাবে বেশি, কুপথ্যও দেবে। এই সময়ে তোমাকে বেশি সাবধান হতে হবে। তাও দীনবন্ধু নিখুঁতভাবে করেছিলেন। সন্তান আরোগ্য লাভ করতেই বড় কর্তা দীনবন্ধু দত্তকে পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু দীনবন্ধু তা গ্রহণ করেননি। কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন, আমি তোমাকে পুরস্কার দেব, প্রত্যাখ্যান করো না। ধীরতা তোমার আশ্চর্য, বুদ্ধিও তোমার স্থির, লোভেও তুমি নির্লোভ। তুমি চিকিৎসাবিদ্যা শেখো আমার কাছে, তুমি পারবে। চিকিৎসাবিদ্যা শিক্ষা করে নবগ্রামের পাশে এই ছোট্ট শান্ত গ্রামখানিতে তিনি বাস করেছিলেন। নবগ্রামে বাস করেননি। গ্রামখানি ব্রাহ্মণ জমিদার বংশ অধ্যুষিত, সুতরাং সেখানে কলহ অনেক এবং সেখানে বাজার আছে কাছেই, তাই কোলাহলও বড় বেশি। এসব থেকে দূরেই তিনি থাকতে চেয়েছিলেন। বলতেন, দেবতারা প্রসন্ন সহজে হন না,
কিন্তু রুষ্ট হন এক মুহূর্তে। সামান্য অপরাধে আজীবন সেবার কথা ভুলে যান। আর বাজারে থাকে বণিক, সেখানে চিন্তার অবকাশ কোথা? মশাই উপাধি পেয়েছিলেন এই দীনবন্ধু মশাই। পরনে থান ধুতি, পায়ে চটি, খালি গা। দীনবন্ধু মশাই গ্রামান্তরে রোগী দেখে বেড়াতেন। এ অঞ্চলে প্রতিটি বালক তাকে চিনত। তিনি ডেকে তাদের চিকিৎসা করতেন, মধু খাওয়াতেন। টিন বন্দি মধু থাকত। আর আশ্চর্য ছিল তার সাধুপ্রীতি। সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ করে, তাদের পরিচর্যা করে বহু বিচিত্র মুষ্টি যোগ তিনি সংগ্রহ করেছিলেন। ভণ্ড সন্ন্যাসীর কাছে ঠকেছেনও অনেক, তাতে তার আক্ষেপ বা অনুশোচনা ছিল না। কিন্তু এ নিয়ে কেউ তাকে নির্বোধ বলে রহস্য বা তিরস্কার করলে বলতেন, সেই আমাকে ঠকিয়েছে, আমি তো তাকে ঠকাইনি। আমার আক্ষেপ কি অনুতাপের তো হেতু নাই? শুধু কি সন্ন্যাসী, কত বেদে ওস্তাদ গুণিন, এদের কাছেও তাদের বিদ্যা তিনি সংগ্রহ করেছিলেন। পুত্র জগবন্ধু দত্ত ছিলেন উপযুক্ত সন্তান। তিনি পিতার কাছে সমস্ত বিদ্যাই আয়ত্ত করেছিলেন। মৃত্যুকালে দীনবন্ধু মশাই ছেলেকে বলেছিলেন, বিষয় কিছু পারিনি করতে, কিন্তু আশয় দিয়ে গেলাম মহৎ। মহদাশয়ত্বকে রক্ষা করো, ওতেই ইহলোক পরলোক দুই সার্থক হবে। জগবন্ধু দত্ত পিতৃবাক্য অক্ষরে অক্ষরে পূর্ণ করেছিলেন। তাকেও লোকে বলতো জগৎ মশাই। পিতার অর্জন করা মশায়ত্ব তিনি রক্ষাই করেননি, তাকে উজ্জ্বলতর করেছিলেন। তিনি রীতিমতো সংস্কৃত শিখে আয়ুর্বেদ পড়েছিলেন। পারুলিয়ার বৈদ্যপাটে ছাত্র তিনি। চিকিৎসক হিসাবে আয়ুর্বেদ শাস্ত্রে যেমন ছিল ব্যুৎপত্তি, তেমনি ছিলেন নির্লোভ এবং রোগীর প্রতি স্নেহপরায়ণ। আবার মানুষ হিসাবে যেমন ছিল তার মর্যাদাবোধ, তেমনি ছিল প্রকৃতির মধুরতা। সে মধুরতা প্রকাশ পেত তার মিষ্ট ভাষায়, সূক্ষ্ম রসবোধে ও রসিকতায়। তার রসিকতার কয়েকটি স্মৃতি এখানকার মানুষের রসশাস্ত্রের অলিখিত ইতিকথায় কয়েকটি অধ্যায় হয়ে আছে। তার রসিকতার সবচেয়ে বড় কথা এই যে, তাতে কটু বা অম্লরসের একটুকু প্রক্ষেপ থাকত না। মানুষকে মধুর রসে আপ্লুত করে দিত। প্রসন্ন হয়ে উঠত রসিকতায় আভূষিক্ত জনটি। এই যে লাল কাঁকরের পাকা রাস্তাটি নবগ্রাম থেকে এই গ্রামে এসে পৌঁছেছে এবং এই গ্রাম পার হয়ে উত্তর দিকে বিস্তীর্ণ মাঠখানির বুক চিরে চলে গিয়েছে, ওই রাস্তাটির কথা উঠলেই লোকের মনে পড়ে যায় জগৎ মশায়ের কথা, তার রস জ্ঞানের কথা, এবং সঙ্গে সঙ্গে মন সরস ও প্রসন্ন হয়ে ওঠে। আপন মনে একা একাই লোকেরা হেসে সারা হয়। ৪৫ বৎসর আগে তখন এখনকার এই পরিচ্ছন্ন গ্রাম্য সড়কটির শুধু আকারই ছিল, আয়তনও একটা ছিল, অবয়বও ছিল, কিন্তু কোনো গঠনই ছিল না। একটা অসমান খানা খন্দে বন্ধুর এবং দুর্গম গোপথ ছিল। বর্ষার সময় এক বুক কাদা হতো। সে কাদা একালে কেউ কল্পনাই করতে পারবেন না। মশায়ের রসিকতায় কাহিনীটি থেকেই তা বুঝতে পারবেন। এখনও দেবীপুরে সেকালের খানাখন্দের নাম শুনতে পাওয়া যায়। একটু প্রবীণ দেখে যাকে খুশি জিজ্ঞাসা করবেন, সে নাম বলবে চোরধরির গাদ, অর্থাৎ কাদা, মানে যে কাদায় পড়ে চোর ধরা পড়ে যায়। গরুমারির খাল
ও খালটার চোরাবাড়ির মতো একটা চোরা গর্তে ব্রজ পরামানিকের একটা বুড়ি গায়ে পড়ে মরেছিল। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ হেসে উঠবে, না হেসে থাকে কি করে? ভাবুন তো ব্যাপারটা। ব্রজর গরু মরল, কিন্তু সে বিপদের চেয়েও বড় বিপদ হলো ব্রজ যে প্রায়শ্চিত্ত করবে তার মাথা কামাবে কে? সে নিজেই নাপিত, খুঁড়তার আছে, কিন্তু চালাবে কে? এখনকার মতো তখন তো সবাই খুঁড় চালাতে জানতো না, জানলেও নিজের হাতে মাথা কামানো নিশ্চয়ই যায় না। শেষে ওই জগবন্ধু মশাই দিয়েছিলেন ব্রজর মাথা কামিয়ে। কবিরাজ ছিলেন, বিকারগ্রস্ত রোগীর মাথা অনেক সময় তাকে কামিয়ে দিতে হতো কিনা। এসব রোগীর মাথায় খুরের মতো অস্ত্র চালিয়ে তিনি পরামানিকের হাতে খুর ছেড়ে দিতেন না। সেদিন ব্রজর মাথা কামাতে বসে তার মাথাটি বাঁ হাতে ধরে নিজেই হেসে ফেলেছিলেন। কামাবার সময় জগবন্ধু মশাই হেসেই বলেছিলেন, ব্রজ আজ শোধনি? আজ্ঞে। ব্রজ অবাক হয়ে গিয়েছিল। শোধ? কিসের শোধ? কামাবার সময় অনেক রক্ত দেখেছ বাবা, আজ আমি দেখি শোধনি। থাক, এই রাস্তাকে ভালো করেছেন তিনি, অর্থাৎ জীবনমশাই নিজে। তিনি ওই কাঠের নাম ফলকখানা টাঙিয়েছিলেন। জগবন্ধু মশাই ছিলেন কবিরাজ, জীবনমশাই ডাক্তার কবিরাজ দুই। তখনকার দিনে একটা কথার চলন ছিল ঘরে ঘরে, জগৎ খাবি না জীবন খাবি? সেকালে অসুখ হলে বাড়ির লোক রোগীকে প্রশ্ন করত, জগৎ খাবি না জীবন খাবি? অর্থাৎ ডাক্তারি ওষুধ খাবি, জীবন ডাক্তারকে ডাকবো, না কবিরাজি ওষুধ খাবি, জগবন্ধু কবিরাজ মশাইকে ডাকবো। আজ ওই কথাটা চিরদিনের মতো ভুলে যাক লোকে। মশাই, বাবা। জীবনমশাই আহত অন্তর নিয়ে ফিরে এসে ডাক্তারখানায় স্তব্ধ হয়ে বসলেন। স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আজ থেকে শেষ, শেষ হয়ে যাক মশাই বংশের মশাই উপাধি, চিকিৎসকের কাজ যাক। এরই মধ্যে শেখপাড়ার বৃদ্ধ মকবুল এসে দরজার মুখে বসে তাকে ডাকলে, মশাই, বাবা। একটা দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি বেরিয়ে এলো জীবন মশাইয়ের বুক থেকে। কে? তিনি সচেতন হয়ে মুখ ফিরিয়ে তাকালেন মকবুলের দিকে। মকবুল বললে, হাতটা একবার দেখেন বাবা, বড় কষ্ট পাচ্ছি এই বুড়ো বয়সে। অষ্টাঙ্গে দরদ, ঘুষঘুষা জ্বর, মাটি নিতে হবে তা আমার মালুমে আছে, কিন্তু এই কষ্ট এ যে সইতে নাচ্ছি বাবা, ইহার একটা বিধান দেন। মশাই ঘাড় নেড়ে বললেন, আমার কাছে তোমরা আর এসো না মকবুল, চিকিৎসার আমি করব না। একালে অনেক ভালো চিকিৎসা উঠেছে, হাসপাতাল হয়েছে, নতুন ডাক্তার এসেছে, তোমরা সেইখানেই যাও। মকবুল অবাক হয়ে গেল, জীবন মশাই এই কথা বলছেন? দিনু মশাইয়ের নাতি জগৎ মশাইয়ের ছেলে জীবন মশাই এই কথা বলছেন? যে নাকি নাড়িতে হাত দিলে মকবুলের মনে হয় অর্ধেক রোগ ভালো হয়ে গেল, তার মুখে এই কথা? ডাক্তার তার মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হেসে তাকে বুঝিয়েই বললেন, আমার আর ভালো লাগছে না মকবুল, তাছাড়া বয়স হয়েছে, ভুলভ্রান্তি হয়। ডাক্তার, বলি তুমি চিকিৎসা ছাড়লে আমাদের কি হবে হে? আমরা যাব কোথায়? নাও নাও, লোকের হাত দেখে বিদায় করো। তোমার ভুলভ্রান্তি? কি বলে তোমার ভুলভ্রান্তি হলে সে বুঝতে হবে আমাদের অদৃষ্টের ফের। নতুন চিকিৎসা, নতুন ডাক্তার, অনেক সরঞ্জাম, বৃহৎ ব্যাপার,
ওসব করাতে আমাদের সাধ্যও নাই, ওতে আমাদের বিশ্বাসও নাই, বললে কামদেবপুরের দাদু ঘোষাল। অনেক কষ্টেই বললে। একসঙ্গে এতগুলি কথা বলে অনর্গল কাশতে শুরু করে দিলে সে। বুকের পাঁচড়াগুলি সেই কাশির আক্ষেপে কামারের ফুটো হাঁপড়ের মতো শব্দ করে দুবছে। মনে হচ্ছে কখন কোন মুহূর্তে দম বন্ধ হয়ে দাঁতু মাটিতে লুটিয়ে পড়বে। ডাক্তার চারিদিক তাকিয়ে খুঁজলেন একখানা পাখা অথবা যা হোক একটা কিছু, যা দিয়ে একটু বাতাস দেওয়া যায়। দাঁতুর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে, কিন্তু কিছুই নয় কোথাও। ওই নন্দ হতভাগার জন্যে কিছু থাকবার জো নাই। শিশি বোতল থেকে মিনিম গ্লাস, কলম তৈরির সরঞ্জাম, থার্মোমিটারের খোল, এমনকি পুরনো বাতিল স্টেথোস্কোপের রবারের নলের টুকরো দুটি পর্যন্ত নিয়ে গিয়েছে হতভাগা। কিছু না পেয়ে ডাক্তার উঠে ভাঙা আলমারির ভেতর থেকে টেনে বের করলেন একখানা পুরনো হিসেবের খাতা। লাখ টাকার পাওনার তামামি দলিল। তারই একদিকের খেরোর মলাটখানা ছিঁড়ে নিয়ে বাতাস দিতে শুরু করলেন। বাইরে সমাগত রোগীদের দিকে তাকিয়ে একজনকে বললেন, বাড়ি থেকে এক গ্লাস জল আনতো চট করে। কামদেবপুরের এই বৃদ্ধ দাঁতু ঘোষালের চিরকাল একভাবেই গেল। দাঁতু যত লক্ষ্মী ছাড়া তত লোভী। দুনিয়া জুড়ে খেয়ে খেয়ে লোভের তৃপ্তি খুঁজে বেড়ালে সারা জীবন, কিন্তু তাতে লোভের তুষ্ট হয়নি। হয়েছে যোগ, পুষ্টির বদলে হয়েছে দেহের ক্ষয়। তার উপর গাঁজা খায় দাঁতু। এককালে গাঁজা খেত ক্ষুধার জন্য। গাঁজায় দম দিয়ে খেতে বসলে পাকস্থলীটি নাকি বেলুনের মতো ফেঁপে ওঠে। তাতে আহার্য ধরে বেশি পরিমাণে। তার বাড়িতেই দাঁতু ঘোষাল নিমন্ত্রণ খেতে বসে অন্ন ব্যঞ্জনে বালতি খানিকেরও ওপর কিছু উদরস্থ করে। মিষ্টির সময় 47টি রসগোল্লা খেয়ে উঠেছে। জ্যৈষ্ঠ মাসে গোটা কাঁঠাল খেয়ে দাঁতু ঘোষাল যে কতবার বিছানায় শুয়ে ছটপট করেছে তার হিসেব নেই। বাচ্চারিক তো কলেরার লক্ষণ দেখা দিয়েছিল, তবু ঘোষাল লোভ সম্বরণ করতে পারলে না। এখন বদহজম থেকে হাঁপানি হয়েছে। তার উপর নেশা। গাঁজায় দম দিয়ে হুঁকো হাতে বসবে, টানবে আর কাশবে। কাশতে কাশতে হাঁপাতেও শুরু করবে এবং সপ্তাহে 2 দিন ডাক্তারের এখানে আসবে। ওষুধ দাও ডাক্তার, ভালো ওষুধ দাও, আর ভুগতে পারছি না। ভালো ওষুধ চাই ঘোষাল, কিন্তু মূল্য দিয়ে নয়, বিনামূল্যে চাই। বাল্যকালে ঘোষাল জীবন ডাক্তারের সঙ্গে পাঠশালায় পড়েছিল। অনেক মন্দবুদ্ধি এবং মন্দকর্মে মতি সে জুগিয়েছে। সেই দাবিতে ডাক্তারের চিকিৎসায় ঔষধে তার অবাধ অধিকার। তার উপরে ঘোষাল যজমান সেবী পুরোহিত ব্রাহ্মণ। অশুভ মন্ত্র উচ্চারণ করে দেবতা পুজো করে বেড়ায়, সে হিসেবেও তার দাবি আছে। বিদেশি ডাক্তারেরা এ দাবি মানে না। তারা না মানতে পারে, কিন্তু জীবন মানবে না কেন? এ দাবি তারা দীনবন্ধু মশাইয়ের আমল থেকে চালিয়ে আসছে। ছাড়বে কে? তবে গুণও আছে ঘোষালের। কোনো যজ্ঞী বাড়ি থেকে কাকের মুখে বার্তা পাঠিয়ে দাও, ঘোষাল এসে হাজির হবে। কোমর বেঁধে দিবারাত্রি খেটে কাজ সেরে খেয়ে দিয়ে বাড়ি যাবে। দক্ষিণা দাও ভালোই, না দাও তাতেও কিছু বলবে না সে। পুরিয়া 2 অর্থাৎ 2 আনা কি 4 আনা গাঁজা দিলেই ঘোষাল কৃতার্থ। আরও আছে, শ্মশানে যেতে ঘোষালের জুড়ি নাই। সেই হিসাবে ঘোষাল এ অঞ্চলের সকল জনের
একজন বান্ধব, তাতে সন্দেহ নাই। উৎসবে আছে, শ্মশানে আছে, রাজউদ্যারেও আছে ঘোষাল। মামলায় সে পেশাদার সাক্ষী। সুস্থ হতে ঘোষালের বেশ কিছুক্ষণ সময় লাগে। হেউ হেউ শব্দে ঢেকুরের পর ঢেকুর তুলবার চেষ্টা করে অবশেষে 2-3টে বেশ লম্বা এবং সশব্দ ঢেকুর তুলে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ঘোষাল বললে, না, বাঁচলাম। তারপর আবার বললে, তুমি বরং ওদের হাত দেখে শেষ করো ডাক্তার, আমি আর একটু জিরিয়ে নি। এই সুযোগে মকবুল এগিয়ে এলো। হাত এগিয়ে দিলেন ডাক্তার, তার হাতখানি ধরলেন। বিচিত্র হাস্যে তার মুখখানি প্রসন্ন হয়ে উঠল। উপায় নাই, তিনি ছাড়তে চাইলেও এরা তাকে ছাড়বে না। এই মকবুলেরা। নতুনকে এরা ভয় করে, তাকে গ্রহণ করার মতো সামর্থ্য তাদের নাই, মনেও নাই, আর্থিক সঙ্গতিতেও নাই। মকবুলের দেহ পর্যন্ত বিচিত্র। 1 গ্রেন কুইনাইন খেলে মকবুলের ঘাম হতে শুরু হয়, শেষ পর্যন্ত নাড়ি ছাড়ে। মকবুল বিলিতি ওষুধকে বিষের মতো ভয় করে। একে একে রোগীদের দেখে তাদের ব্যবস্থা দিয়ে সব শেষে দেখলেন দাঁতু ঘোষালকে। ঘোষাল বেশ সুস্থ হয়ে উঠেছে এরই মধ্যে। এবার সে হাতখানি বাড়িয়ে দিলে। জীবন ডাক্তার বললেন, তোর হাত দেখে কি করব ঘোষাল? রোগ তো তোর ভালো হবার নয়। তোর আসল রোগ হলো লোভ। লোভ তো ওষুধে সারে না, তার উপর নেশা। সকালে উঠেই এই অবস্থায় তুই গাঁজা টেনে এসেছিস। দাঁতু লজ্জিত হয় না, সে বেশ সপ্রতিভভাবেই বললে, গাঁজাতে হয় নাই দত্ত, বিড়িতে হলো। তোমার দাওয়াতে বসেছিলাম, দেখলাম ওই কি বলে তাহার শেখ বিড়ি টানছে। ভারী পিপাসা হলো, ওরই কাছে একটা বিড়ি নিয়ে যেই এক টান টেনেছি, অমনি বুঝেছ কি না হাঁপ ধরে গেল। তারপরেতে তোমাকে কতকগুলো কথা একসঙ্গে বলেছি আর ব্যাস। হঠাৎ বুঝেছ কি না? হাত দুটি নেড়ে দিলে দাঁতু ঘোষাল। এতেই বুঝিয়ে দিলে যে আচমকা রোগটা উঠে পড়ল। এতে আর তার অপরাধটা কোথায়? ঘোষাল নিরপরাধ ব্যক্তির মতোই একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, এসব গ্রহের ফের, বুঝলে না? তা দাও ভাই, যা হোক একটা এমন ওষুধ দাও যাতে হাঁপানি কাশিটা কমে। সকালে বিকেলে চায়ের সঙ্গে 2টো করে 4টে আরশোলা সিদ্ধ করে খাচ্ছি, তাতেও কিছু হচ্ছে না। ডাক্তার বললেন, গাঁজা তামাক বন্ধ করতে হবে, লোকের বাড়ি যাওয়া বন্ধ করতে হবে, একেবারে ঝোল আর ভাত, না হলে ওষুধে কিচ্ছু হবে না। ওষুধও আমি দেব না ঘোষাল। তবে আর একবার ভালো করে হাতটা দেখো। ঘোষাল হাতটা বাড়িয়ে দিলে। দেখো, দেখে বলে দাও কবে মরব। নিদানে একটি হেঁকে দাও, ওতে তো তুমি বাক সিদ্ধ। দাও, শুনলাম কামার বুড়িকে নিদেন হেঁকে এসেছ, গঙ্গা তীরে যেতে বলেছ, আমাকেও দাও। ডাক্তার চমকে উঠলেন। নতুন করে মনে পড়ে গেল সকালবেলার কথা। তিনি চঞ্চল হয়ে নড়ে চড়ে বসে বললেন, তুই থাম ঘোষাল, তুই থাম। তিনি তাড়াতাড়ি একখানা কাগজ টেনে প্রেসক্রিপশন লিখে ঘোষালের হাতে দিয়ে বললেন, এই নে, গাছটা শুধু 2-3টে জিনিস মুদিখানায় কিনে নিবি, তৈরি করে নিয়ে খাস। ডাক্তার উঠে পড়লেন, চেয়ারখানা ঠেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়েছিল অমর কুড়ির পরাণ খাঁ। সে সেলাম করে দাঁড়ালো। সামনে ছইওয়ালা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। খাঁয়ের 2য় পক্ষের স্ত্রীর দীর্ঘস্থায়ী অসুখ, আজ 6 মাস বিছানায় পড়ে আছে।
মৃত সন্তান প্রসব করে বিছানায় শুয়েছে। সপ্তাহে 2 দিন করে পরাণ ডাক্তারকে নিয়ে যায়। আজ যাবার দিন, যেতে হবে। পরাণ খা অবস্থাপন্ন চাষি, নিয়মিত ফি দিয়ে থাকে। ডাক্তার হাসলেন। একটা কথা মনে পড়ে গিয়েছে। এইসব বিনা ফিয়ের রোগীদের তিনি যখন বলেছিলেন আর তাদের চিকিৎসা করবেন না, তখন তিনি ভুলেই গিয়েছিলেন। চিকিৎসা ছাড়লে চলবে কি করে? বাঁচতে হবে তো। আজ যে তিনি প্রায় সর্বস্বান্ত। একা তিনি নন, ঘরে স্ত্রী আছে, ক্ষমাহীনা স্ত্রী। পরাণ বললে, দেরি হবে না কি আর? না, দেরি কিসের? ডাক্তার পা বাড়ালেন। চলো। পরাণ এদিক ওদিক তাকিয়ে বললে, আপনি তাহলে গাড়িতে চড়েন, আমি পায়ে দলে তুরন্ত গিয়ে ধরব গাড়ি। একটু অপ্রস্তুতভাবেই বললে, কিছুটা তরি নিয়ে এসেছিলাম, নন্দ নিয়ে গেছে ভিতরে, ডালাটা নিয়েই যাব আমি। পুরানো কালের লোক পরাণ। এখনো ভালোবাসার মূল্য দেয়। ক্ষেতের ফসল, পুকুরের মাছ ডাক্তারের বাড়ি মধ্যে মধ্যে পাঠায়, কখনো নিজেই নিয়ে আসে। বিবির অসুখে এই ভেট পাঠানোর বহরটা একটু বেড়েছে। ডাক্তারের উপর অগাধ বিশ্বাস পরাণের। নতুন কালের চিকিৎসায় বিশ্বাস থাক বা না থাক, নতুন কালের অল্প বয়সী ডাক্তারদের ওপর বিশ্বাস তার নাই। তৃতীয় পক্ষের বিবি যুবতী, মেয়েটি শ্রীমতীও বটে। এর ওপর পরাণের আছে সন্দেহবাতিক। বিবিকে বাঁচাবার জন্য তার আকুলতার সীমা নাই। অর্থ ব্যয় করতেও কুণ্ঠিত নয়, কিন্তু জেনানার আব্রু জলাঞ্জলি দিয়ে বাঁচার চেয়ে মরাই ভালো। জীবন মশাইয়ের কথা আলাদিহা। পরাণ আলাদার শব্দটিকে বলে আলাদিহা। মাথার চুল সাদা হয়েছে, চোখের চাউনির মধ্যে বাপ চাচার চাউনি ফুটে ওঠে। গোটা মানুষটাই শীতকালে গঙ্গা নদীর জলের মতো পরিষ্কার। গাড়ি মন্থর গমনে চলল। পরাণ খাঁয়ের মতো ঘর কয়েক বাঁধা রোগীর জন্যই মশায় সংসারের ভাবনা থেকে নিশ্চিন্ত। বর্ষায় ধানের অভাব হলে ধান ঋণ দেয় তারা। অভাব অভিযোগের কথা জানতে পারলেই পূরণ করে। অথচ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার। কি না ছিল! মাঠের ওপরে এসে পড়েছিল গাড়িটা। চারিপাশের উৎকৃষ্ট ক্ষেতগুলির দিকে আপনিই চোখ পড়ল। ওগুলির অধিকাংশই ছিল মশাইদের। ওই বিরাট পাঁজার পুকুর, ওই সেলাইকার, ওই ঘোষের বাগান। শুধু জমি পুকুরই নয়, এই গ্রামের সামান্য জমিদারি অংশও কিনেছিলেন তার বাবা জগবন্ধু মশাই। 1 আনা অংশ তিনি চড়া দামে কিনেছিলেন। গাড়ির মধ্যে বসে যেতে যেতে মনে পড়ে গেল পুরনো কথা। তখন তার কিশোর বয়স। পড়তেন নবগ্রাম মাইনর স্কুলে। সেইবারই তার মাইনর স্কুলে শেষ বৎসর। সে আমলে জমিদারত্বের একটা উত্তাপ ছিল। যে জমিদারি কিনেছে সেকালে তারই মেজাজ পাল্টেছে। জমিদারি কিনলেই লোকে মনে করত লক্ষ্মী বাঁধা পড়লেন। সে আমলে প্রসিদ্ধ যাত্রা দলের অধিকারী কণ্ঠ মশাইয়ের গানে আছে, আগে করবে জমিদারি, তবে করবে পাকা বাড়ি। তারই স্বজাতি জ্ঞাতি ঘোষগ্রামের রাধাকৃষ্ণ মিত্র ওই নবগ্রাম মাইনর স্কুলে পড়ত। স্কুলের প্রতিষ্ঠাতা নবগ্রামের প্রতিপত্তিশালী জমিদারের ভাইয়ের সঙ্গে চলত তার অবিশ্রাম প্রতিযোগিতা। লেখাপড়ার নয়, জমিদার বংশধরত্বের। প্রায়ই খিটিমিটি বাঁধত। বাঁধবার মূলে অধিকাংশ ক্ষেত্রেই থাকত
রাধাকৃষ্ণ, বলতো, হি ইজ এ জমিনদার সন, আই এম অলসো এ জমিনদার সন। এখন ঝগড়া হচ্ছে, বড় হলে দাঙ্গা হবে। তার বাবা জগবন্ধু জমিদারি কেনার পর তারও মনে এ উত্তাপ কিছুটা সঞ্চারিত হয়েছিল। লোকে সহপাঠীরা বলেছিল, গুলবাঘা এবার ডোরাবাঘা হলো, সাবধান। সহপাঠীরা তাকে বলতো গুলবাঘা। সেই কিশোর বয়সে তার নিজের রূপের কথা মনে পড়ছিল। রূপ, যে রূপ সুকুমার কোমল উজ্জ্বল, সে রূপ তার কোনো কালেই ছিল না, কিন্তু রূপ তার ছিল। সবল পরিপুষ্ট দেহ, গোলমুখ, ঝকঝকে চোখ, নির্ভীক দৃষ্টি, শ্যামবর্ণ দুর্দান্ত কিশোর। হাডুডুডু খেলবার সময় মালকোচা মেরে জীবন ডাক দিতে ছুটলে প্রতিপক্ষ দল খানিক পিছিয়ে খোল অর্থাৎ স্থল নিত। বলতো, হা, গুলবাঘা ছুটেছে। এধার থেকে ওধার মুহূর্তে ছুটে ঘুরবার ভান করে একেবারে মাঝে দাগের কাছে পর্যন্ত এসে বোঁ করে আবার ঘুরে আক্রমণ করতেন, কাউকে না কাউকে মেরে আবার ঘুরতেন। বাড়ির পিছনে কুস্তির আখড়া ছিল। ল্যাঙ্গট পরে নরম মাটির ওপর দেহ ঠুকে আছাড় খেতেন শরীর শক্ত করবার জন্য। এর ওপর মুগুর ছিল, সে দুটো আজও আছে। গুলবাঘ হিংস্রতর নরঘাতী ডোরাবাঘী হয়ে উঠত যদি না জগবন্ধু মশাই মাথার ওপরে থাকতেন। জগবন্ধু মশাইয়ের চিত্ত এতে বিন্দু মাত্র উত্তপ্ত হয়নি। মশাই বংশের মহোদাশয়ত্বই ছিল তার কাছে সবচেয়ে বড়। দম্ভের মোহে তিনি জমিদারি কেনেননি, জমিদারির ওপর কোনো মোহ তার ছিল না। জমিদারি তিনি কিনেছিলেন জমিদারের দম্ভের উত্তাপ থেকে বাঁচবার জন্য। যেদিন জমিদারি কেনা হয় সেদিনের একটা কথা মনে পড়ছে। জগবন্ধু মশাইয়ের বন্ধু, পেশায় গোমস্তা ঠাকুরদাস মিশ্র, যেই চিকিৎসালয়ের দেওয়ালে লিখেছিল লাভানাং শ্রেয় আরোগ্যম, সেই তাকে শ্লেষ করে বলেছিল, তাহলে এবার জমিদার হলে? আশয়ের চেয়ে বিষয় বড় হলো। আগে লোকে সম্ভ্রম করত। মশাই বলে, এবার লোক প্রণাম করবে জমিদার মশাই বলে, বাবু মশাই বলে। ঠাকুরদাস বাতের যন্ত্রণা এবং আরোগ্যের আনন্দ তখন একেবারেই ভুলে গেছে। অনেক দিন হয়ে গেছে তখন। জগবন্ধু বলেছিলেন, ভাই, ঢাল আর তরোয়াল দুইই হলো অস্ত্র। ওর একটা থাকলে সে যোদ্ধা, কিন্তু তরোয়াল না নিয়ে তরোয়ালের চোট থেকে মাথা বাঁচাতে শুধু ঢালটা যে রাখে, তাতে আর তরোয়ালধারীতে তফাৎ আছে। আছে কি না আছে তুমিই বলো। ঠাকুরদাস, ওটা আমার ঢাল, শুধু ঢাল। নবগ্রামের তরোয়ালধারী জমিদারদের উঁচানো তরোয়ালের কোপ থেকে আশয়ের মাথা বাঁচানো দায় হয়ে উঠেছিল। তাই ঢাল অস্ত্র হলেও ধরতে হলো। কথাটা তোকে খুলেই বলি ঠাকুরদাস, নবগ্রামের জমিদারদের কাছে মান বজায় রাখা দায় হয়ে উঠেছে ভাই। সদাই ওরা শস্ত্রপাণি। নবগ্রামের রায়চৌধুরী বংশের তরোয়াল ভেঙেছে, ওরা এখন বাঁট ঘুরিয়ে তারই ঘায়ে লোকের মাথা ভাঙতে চান। আবার নতুন ধনী ব্রজলাল বাবু এখন আমাদের গ্রামের 8 আনা অংশের জমিদার। তাদের হলো চকমকে ধারালো তলোয়ার। আজ মাস 6 থেকে দেখছি ব্রজবাবুদের বাড়িতে অসুখ বিসুখ হলে ডাক আসছে চাপরাশি মারফত। সেলাম অবশ্যই করে, বলে, সেলাম গো ডাক্তারবাবু, বাবুদের বাড়ি একবার যেতে হবে যে।
ওদের দেখা দেখি রায়চৌধুরীরা পথে ঘাটে দেখা হলে হেঁকে বলতে শুরু করেছে, মশাই হে, একবার আমাদের বাড়ি হয়ে যাবেন যেন। তবু তো বড়বাবুরা দর্শন দেন, এরা আবার তাও দেয় না, বুঝেছ না? অনেক ভেবে ঢাল কিনলাম। এ আমার তরোয়াল নয়। এক হাতে ঢাল থাকলো, অন্য হাতে খলনুড়ি, ওটা ছাতার বদল। কথাটা তিনি তার জীবনে সত্য বলেই প্রমাণিত করেছিলেন। তার ওই ঢালের আড়ালে এ গ্রামের অনেক জনকে তিনি আশ্রয় দিয়েছিলেন এবং ওই ঢাল দেখিয়ে এ গ্রামের কাউকে কখনো অস্ত্রধারীর ঔদ্ধত্যে অপমানিত করেননি। কথাগুলি জীবন দত্ত নিজের কানে শুনেছিলেন, পাশের ঘরে তিনি বসে পড়ছিলেন সেদিন। তবুও জীবন মশাইয়ের মনে বিষয় বৈভবের দম্ভের উত্তাপ সঞ্চারিত হয়েছিল। কি করবেন তিনি? উত্তাপ লাগলে উত্তপ্ত হওয়া যে প্রকৃতি ধর্ম, এ থেকে পরিত্রাণ পাওয়া তো সহজ নয়। নইলে তিনি ডাক্তার হতেন না, বাপের কাছে কবিরাজি শিখতেন। উত্তপ্ত বস্তু সহজ ধর্মে আয়তনে বাড়তে চায়। জমিদারের এবং বড়লোকের ছেলে তার বৈভব ও অহংকারের উত্তপ্ত চিত্তে তখন বাপ পিতামহের জীবন পরিধিকে ছাড়িয়ে বাড়তে বড় হতে চাচ্ছে। তাই জগবন্ধু ছেলের মাইনর পড়া শেষ হওয়ার পর তাকে টোলে ভর্তি করাতে চাইলেন। ব্যাকরণ শেষ করার পর আয়ুর্বেদ পড়বে। কিন্তু জীবনমশাই বলেছিলেন, আমার ইচ্ছে ডাক্তারি পড়ি। ডাক্তারি? হ্যাঁ, দেশে তো ডাক্তারিরই চলন হতে চলল। কবিরাজিতে লোকের বিশ্বাস কমে যাচ্ছে। বর্ধমানে স্কুল হয়েছে, আমি ওখানেই পড়ব। দেশে সত্যই তখন ডাক্তারি অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসার রাজকীয় সমারোহে রথে চড়ে আবির্ভূত হয়েছে। কলিকাতায় মেডিকেল কলেজ, হাসপাতাল, বর্ধমান মেডিকেল স্কুল, জেলার সদরে সদরে হাসপাতাল, চ্যারিটেবল ডিসপেন্সারি, ইংরেজ সাহেব ডাক্তার, দেশি নামজাদা ডাক্তারদের পোশাক, গলাবন্ধ কোট, প্যান্টালুন, গোলটুপি, গার্ডচেন, বার্নিশ করা কাঠের কলবাক্স, ঝকঝকে লেবেল আঁটা সুন্দর শিশিতে ঝাঁঝালো রঙিন ওষুধ, ওষুধ তৈরির সংক্ষিপ্ত প্রক্রিয়া, সব মিলিয়ে সে যেন একটা অভিযান। এ অঞ্চলে তখনও কবিরাজির রাজ্য চলছে। এ যুগের সাঁড়াশি আক্রমণের মতো দুদিকে বসেছেন দুজন ডাক্তার, উত্তর এবং দক্ষিণ পূর্ব কোণে। উত্তরে বসেছেন ভুবন ডাক্তার, বড় লাল ঘোড়ায় চেপে, ত্রিচেস আর গলা বন্ধ কোট পরে। ভুবন ডাক্তার মধ্যে মধ্যে এ পথে যাওয়া আসা করেন। আর উত্তর থেকে আসেন রংলাল ডাক্তার, তসরের প্যান্টালুন, গলাবদ্ধ কোট, গলার কারে ঝোলানো পকেট ঘড়ি। রংলাল ডাক্তার যাওয়া আসা করেন পালকিতে। রংলাল ডাক্তার থাকেন এখান থেকে মাইল চারেক দূরে। এ অঞ্চলে তিনিই প্রথম অ্যালোপ্যাথি নিয়ে এসেছেন। অদ্ভুত চিকিৎসক, প্রতিভাধর ব্যক্তি। মেডিকেল কলেজ বা স্কুলে তিনি পড়েননি, নিজে বাড়িতে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছেন। নদী থেকে শ্মশান থেকে সব নিয়ে এসে গ্রন্থের নির্দেশ অনুসারে কেটে অ্যানাটমি শিখেছেন। বিস্ময়কর সাধনা, তেমনই সিদ্ধি। কোথায় বাড়ি হুগলি জেলায়, সেখান থেকে এসেছিলেন এ জেলায় রাজ হাই ইংলিশ স্কুলে শিক্ষকতার কর্ম নিয়ে। ইংরেজিতে অধিকার ছিল নাকি অসামান্য, আর তেমনি ছিল অগাধ আত্মবিশ্বাস। বিখ্যাত হেডমাস্টার শিববাবুর ইংরাজি খসড়া দেখে দু এক জায়গায় দাগ দিয়ে দিয়ে বলতেন, এখানটা
পাল্টে এই করে দিন, ইমপ্রুভ করবে। বলতে সংকোচ অনুভব করতেন না। তিনি হঠাৎ কোনো আকর্ষণে ময়ূরাক্ষীর তীরে নির্জন একটি গ্রামে এসে এই সাধনা করেছিলেন তপস্বীর মতো। তারপর একদিন বললেন, এইবার চিকিৎসা করব এবং কিছুদিনের মধ্যেই এ অঞ্চলে অসামান্য প্রতিষ্ঠা লাভ করলেন। রংলাল ডাক্তারের চিকিৎসার খ্যাতি রংলালকেই প্রতিষ্ঠা দেয়নি, তার সঙ্গে অ্যালোপ্যাথিরও প্রতিষ্ঠা করেছিল। চারিদিকে নতুন চিকিৎসার প্রতি মানুষ শ্রদ্ধাঞ্জলি দিতে শুরু করলে। জীবন ডাক্তার সেদিন কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে কবিরাজির পরিবর্তে ডাক্তারির প্রতি আকৃষ্ট হলেন। প্রতিষ্ঠা চাই, খ্যাতি চাই, অর্থ চাই, মানুষের কাছ থেকে অগাধ শ্রদ্ধা চাই। তার প্রেরণা দিয়েছিল এই জমিদারিটুকু। জমিদারি যখন কিনেছেন, বাবা তখন অবশ্যই পারবেন ডাক্তারি পড়াতে। তাই মাইনর পাশ করে তিনি গেলেন কাঁদি রাজ হাই স্কুলে এন্ট্রান্স পড়তে। এন্ট্রান্স পাশ করে FA পড়বেন, তারপর ডাক্তারি। গরুর গাড়িটা থামতেই ডাক্তারের তন্ময়তা ভেঙে গেল। সামনেই পরাণ খাঁয়ের দলিচা। এসে পড়েছেন পুরানো কাল থেকে বাস্তব বর্তমানেও বটে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।